হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট 2025-এর উদ্দেশ্যে আজকে আমরা ইংলিশ গ্রামারে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকে থাকছে আমাদের ইংলিশের কমন একটা টপিক, সেটা হচ্ছে কমন এরর ফাইন্ডিং। আমরা সচরাচর প্রাইমারি বলে নয়, যে কোনো পরীক্ষাতে আমরা বসলে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আমরা পেয়ে থাকি। তো আজকের আলোচনার টপিক হচ্ছে কমন এরর ফাইন্ডিং, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সের কোথায় এররগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। তো আজকে আমরা মেনলি টপ 30 অর্থাৎ মোটামুটি 30টা প্রশ্ন আমরা কিন্তু আলোচনা করব এবং কোথায় কী রকম ভুল আছে সেগুলো কিন্তু তোমাদেরকে ডিটেলসে বলে দেব। তো প্রত্যেকটা কোশ্চিন কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে যদি আমরা রেগুলার বেসিস এমসিকিউগুলো প্র্যাকটিস করি তাহলে কিন্তু ওই কনসেপ্টগুলো বা নিয়মগুলো কিন্তু আমাদের মনে থেকে যাবে। তো আমি তোমাদেরকে বলি, এই কমন এরর ফাইন্ডিংয়ের কোনো রুলস বা কোনো নিয়ম মুখস্থ করতে যেও না, কারণ মুখস্থ করে পারবে না। যত বেশি প্র্যাকটিস করবে এমসিকিউ তত কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোথায় ভুলটা হচ্ছে। ঠিক আছে, তো আজকে আমরা এমসিকিউর মাধ্যমে কিন্তু থিওরিটাকে শেখার চেষ্টা করব। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করো। ওকে, চলো সবাই দেখতে পাচ্ছ, প্রত্যেকে দেখো, প্রত্যেকে ভালো করে তাকাও, দেখো কি বলছে। ফার্স্ট কোশ্চিন, 1 নম্বর কোশ্চিনে বলছে মোস্ট কান্ট্রিজ বেশিরভাগ দেশ ইন দ্য ওয়ার্ল্ড ইজ ফর পিস, পৃথিবীর বেশিরভাগ দেশই কি শান্তিময়। এটা কি ঠিক আছে বলো তো? বলছে দেখো মোস্ট কান্ট্রিজ, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই স্যার এটা তো প্লুরাল, তাই কি না? এটা তো অবশ্যই প্লুরাল, বহুবচন। তাহলে বহুবচন যদি আমার এটা হয়ে থাকে তাহলে এখানে ইজ কেন হবে? একদম তো ইজ হবে না। তাহলে এখানে কি হবে? এখানে আমাকে লিখতে হবে আর। কি লিখতে হবে? আর লিখতে হবে, মনে থাকবে। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? নট ইজ। এখানে ইজ হবে না, ইজটাকে কেটে আমাকে কি করতে হবে? আর, মনে থাকবে। তাহলে ইজের জায়গায় কিন্তু আমার আর করতে হবে। ক্লিয়ার সবার 1 নম্বর প্রশ্ন। চলো 2 নাম্বার দেখো। দুয়েরটা কি বলছে? দুয়েরটা বলছে ম্যানি এ ম্যান, কি বলছে? ম্যানি এ ম্যান হ্যাভ রিয়ালাইজড দ্যাট রিয়েল হ্যাপিনেস লাই ইন মেকিং স্যাক্রিফাইস। একটা কথা সবসময় মাথায় রাখবে, এটা তোমাদের যখন সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট পড়িয়েছিলাম, ঠিক আছে, যখন সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট পড়িয়েছিলাম তখন বলেছিলাম কোনো সাবজেক্ট যদি ম্যানি এ দ্বারা শুরু হয়, কি বললাম? ম্যানি এ দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে কি হবে? ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। দেখো ম্যানি এ ম্যান, ম্যানি মানে কি? অনেক, মনে হচ্ছে অনেক, কিন্তু এখানে এটার মানে অনেক ধরলে হবে না, এখানে তোমার ভার্বটা কি সিঙ্গুলার করতে হবে, কারণ সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। এখানে বলা হয়েছে ম্যানি এ ম্যান, দেখো ম্যান মানে কি? সিঙ্গুলার। তাহলে ম্যানি এ ম্যান, এখানে হ্যাজ হবে না, এর হ্যাজের জায়গায় হ্যাবের জায়গায় কী লিখতে হবে? হ্যাবের জায়গায় তোমাকে হ্যাজ কথাটা লিখতে হবে, মনে থাকবে। তাহলে ম্যানি এ ম্যান, অর্থাৎ এখানে ম্যানের জায়গায় কী থাকতে পারে? বয় থাকতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু থাকতে পারে। তাহলে একটা কথা মাথায় রাখবো, কোনো সেন্টেন্স যদি ম্যানি এ দ্বারা শুরু হয় তাহলে সাবজেক্ট ভার্ব কী হবে? ভার্ব হবে সবসময় সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, মনে থাকবে। ক্লিয়ার? চলো 3 নাম্বার বলছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। একটা কথা মাথায় রাখবে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস দ্যাট কন্ট্রিবিউট টু দ্য সাকসেস অফ এ পারসন, যেগুলি একজন ব্যক্তির সাফল্যে কী করে? কন্ট্রিবিউট করে, অবদান রাখে, অফ এ পারসন ইজ হয় হিজ সিনসিয়ারিটি। এখানে কি হবে? একটা কথা মাথায় রাখবে, বলছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যখন কোনো সেন্টেন্স অন অফ দ্বারা শুরু হবে, কি বললাম? যখন কোনো সেন্টেন্স অন অফ দ্বারা শুরু হবে তার ভার্ব কী হবে? ভার্ব হবে সিঙ্গুলার। ওয়ানটা কি? ওয়ানটা সিঙ্গুলার, তাই এখানে ভার্ব কী হবে? সিঙ্গুলার। একদম কারেক্ট, ঠিক আছে। কিন্তু ওয়ান অফ দ্য মোস্টের পরে যে সাবজেক্টটা ব্যবহার করা হবে সেই সাবজেক্টটা কী হবে? প্লুরাল। প্রয়োজনে খাতায় লিখে রাখো ওয়ান অফ দ্য মোস্টের পরে যে সাবজেক্ট ব্যবহার করা হয় সেটি সবসময় প্লুরাল হয়। লিখে রাখো এভাবে বাংলাতে,
পয়েন্ট পয়েন্ট করে বাংলা লিখে রাখো। ওয়ান অফ দ্য মোস্ট কথাটির পরে যে সাবজেক্ট ব্যবহার করা হয় সেটি সবসময় প্লুরাল হয়, আর ওয়ান অফ দ্য মোস্ট যদি কোনো বাক্যে থাকে তার ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? ফ্যাক্টর হবে না, এখানে হবে ফ্যাক্টরস। কি হবে? ফ্যাক্টরস। তাহলে অনেকগুলো ফ্যাক্টরসের মধ্যে একটি ফ্যাক্টর, অনেকগুলো ফ্যাক্টরসের মধ্যে একটা ফ্যাক্টরকে বোঝাচ্ছে। তো এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ। এখানে কি হবে? ফ্যাক্টর হবে না, এখানে হবে কি? ফ্যাক্টরস। এই ফ্যাক্টরটা কি হবে? ফ্যাক্টরস। মনে থাকবে? 4 নাম্বার, চারটা দেখো, বলছে এ টেকনিক্যাল ভিউ অফ এ নিউ গ্যাজেটস। বলছে দেখো, এ টেকনিক্যাল ভিউ অফ এ নিউ গ্যাজেটস সামটাইমস কথার অর্থ হচ্ছে মাঝে মাঝে, ডিফার ফ্রম অ্যান ইকোনমিক পার্সপেক্টিভ। তাহলে এখানে দেখো, এই টেকনিক্যাল ভিউ এই বাক্যের সাবজেক্টকে, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এ টেকনিক্যাল ভিউ, এটা হচ্ছে মেন সাবজেক্ট। আর এই মেন সাবজেক্টটা কি? সিঙ্গুলার। এই মেন সাবজেক্টটা সিঙ্গুলার। তাহলে এই সিঙ্গুলার যেহেতু রয়েছে, তাহলে ভার্বটা কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার হবে। তাহলে এখানে আছে কি? ডিফার আছে, এখানে কি করতে হবে? থার্ড পারসন করতে হবে। থার্ড পারসন মানে এস বাই এস যুক্ত হবে। তাহলে এখানে কি হবে? DIFFERS, ডিফার্স। মনে থাকবে? তাহলে এখানকার ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে, কারণ এখানে সাবজেক্ট আছে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাই এখানে ডিফার না হয়ে হবে কি? ডিফার্স। চলো 5 নাম্বারটা। 5টা বলছে বুকস ফেয়ার এনকারেজ রিডিং হ্যাবিটস, মানে বইমেলা মানে পড়ার অভ্যাস গড়ে তোলে। একটা কথা মাথায় রাখো, কথাটা বুকস ফেয়ার হয় না, কথাটা কি হয়? বুক ফেয়ার। অর্থাৎ কথাটা হবে কি? VOOK, বুক ফেয়ার, FAIRS, ফেয়ার্স। বুঝতে পেরেছো? কথাটা কি হবে? বুক ফেয়ার্স। অর্থাৎ বুক ফেয়ার্সকে যদি আমরা প্লুরাল করি, তাহলে বুকের সঙ্গে এস বাই এস যুক্ত হবে না, এস বাই এস যুক্ত হবে কার সঙ্গে? ফেয়ারের সঙ্গে, মানে মেলার সঙ্গে, মানে বই মেলা। তাহলে এখানে কি হবে? বুকস ফেয়ার না, এই এসটা এখানে হবে না, এসের জায়গায় এই ফেয়ার্স হবে। তো অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। 6 নাম্বার, 6টে বলছে ইচ অফ দ্য গার্লস আর ক্লেভার, প্রত্যেকটা মেয়েই হচ্ছে চালাক। কোনো সেন্টেন্স যদি ইচ দ্বারা শুরু হয়, কোনো সেন্টেন্স যদি ইচ, এভরি এগুলো দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে ভার্ব সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। ভার্ব সবসময় সিঙ্গুলার। তাহলে ইজ বলেছে, তাই এখানে আর হবে না, এখানে কি হবে? ইজ হবে। কি হবে? এখানে ইজ। মনে থাকবে? তাহলে এই আরটাকে কেটে দিয়ে আমার কী করতে হবে? ইজ করতে হবে। তাহলে এখানে কি বুঝলাম? যদি কোনো সেন্টেন্স এভরি বা ইচ দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। মনে থাকবে? ক্লিয়ার? 7 নাম্বার, 7টা বলছে ইউনিসেফ ইজ অ্যান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তাহলে ইউনিসেফ কি? ইউনিসেফ হচ্ছে একটা অর্গানাইজেশন। তাহলে কোনো অর্গানাইজেশনের আগে আমাদের কি ব্যবহার করতে হয়? এটা আমাদের ব্যবহার করতে হয় কি? দা ব্যবহার করতে হয়। যেমন দা ইউনিসেফ, ঠিক আছে। তারপরে দা হু, WHO, হু আমরা লিখতে পারি দা ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে, দা ওয়ার্ল্ড ব্যাংক আমরা লিখতে পারি, ঠিক আছে। এইগুলো দা ব্যবহার করা যখন কোনো মানে বিশ্বস্ত বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কথা বলা হবে, সেক্ষেত্রে তার আগে আমাদেরকে দা ব্যবহার করতে হয়। তাহলে এখানে কী হবে? দা ইউনিসেফ ইজ। তাহলে এখানে ইউনিসেফের পরিবর্তে যদি ইউনেস্কো থাকতো তাহলে কি হতো? যদি ইউনিসেফের পরিবর্তে ইউনেস্কো থাকতো, সেক্ষেত্রে আমাকে কি লিখতে হতো? দা ইউনেস্কো। মনে থাকবে? ক্লিয়ার? চলো 8 নাম্বারটা করে ফেলো আনসার। 8টা বলছে দ্য বয় হু স্টাডিজ হার্ড হি উইল পাস। খুব ভালো একটা প্রশ্ন। এটা কি দিয়েছে? ফ্রেজ থেকে প্রশ্ন দিয়েছে, অর্থাৎ ক্লজ করিয়েছি, তোমাদের শেখানো হয়েছে। তাহলে এখানে বলছে দ্য বয়, খুব ঠিক আছে, হু
কোনো ভুল নেই, স্টাডিজ একদম ঠিক আছে, কারণ দ্য বয় সিঙ্গুলার আর ভার্ব কি থার্ড পার্সন সিঙ্গুলার, একদম ঠিক আছে। দ্য বয় হু স্টাডিজ, ছেলেটি যে কিনা পড়াশোনা করে, হার্ড, হার্ড মানে কঠোর পরিশ্রম করে। তারপর আমরা জানি যখন ক্লজের ক্ষেত্রে কি হয়, একটা সেন্টেন্স যখন আর একটা সেন্টেন্স দ্বারা যুক্ত হয় তখন আমরা কমা দিয়ে যুক্ত করি, এবং যে সাবজেক্ট যদি একই হয়, তাকে এখানে দ্য বয়, এখানে দ্য বয় বলতে কাকে বোঝানো হচ্ছে, এখানে দ্য বয় বলতে এই হিকে বোঝানো হচ্ছে, বা হি বলতে দাকে বয় বোঝানো হচ্ছে। তাই এক্ষেত্রে আমি আবার হি লিখতে পারবো না, এখানে কমা দিতে হবে, কমা দিয়ে লিখতে হবে উইল পাস। দ্য বয় হু স্টাডিজ হার্ড, কমা উইল পাস। বোঝা গেল? তাই এখানে কি হবে, অপশন নাম্বার 2 হবে কারেক্ট, এখানে হি কিন্তু হবে না। নয়টা বলছে অ্যাজ এ পারসন হু বিলিভস, খুব ভালো প্রশ্ন এটা। বলছে অ্যাজ এ পারসন, একজন ব্যক্তি হিসাবে যে কিনা বিলিভস, যে কিনা বিশ্বাস করে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি হচ্ছে বেস্ট পলিসি, সততাই হচ্ছে মহৎ গুণ। আই ফিল, আমি অনুভব করি যে পলিটিক্স আর নট মাই কাপ অফ টি। তাই একটা জিনিস মাথায় রাখো, যখন তোমাদের সিঙ্গুলার প্লুরাল পড়িয়েছিলাম তখন বলেছিলাম কিছু কিছু সিঙ্গুলার আছে দেখতে প্লুরাল, মানে কিছু কিছু ওয়ার্ডস রয়েছে দেখতে প্লুরাল কিন্তু সেইগুলো সিঙ্গুলার। যেমন হচ্ছে ম্যাথামেটিক্স, ফিজিক্স, পলিটিক্স, এগুলো এস বা ইএস যুক্ত থাকে ঠিকই, কিন্তু এগুলো সিঙ্গুলার। দেখো পলিটিক্স হচ্ছে একটা সিঙ্গুলার, তাই এখানে আর ব্যবহার করতে পারবো না, এই আরের জায়গায় আমার কী ব্যবহার করতে হবে, ইজ, আরের জায়গায় ইজ ব্যবহার করতে হবে। তাহলে এখানে পলিটিক্স না থেকে যদি ফিজিক্স থাকতো তবুও কিন্তু আমার এস, এই ফিজিক্স যদি থাকতো, ফিজিক্স হচ্ছে সিঙ্গুলার, ম্যাথামেটিক্স যদি থাকতো তবুও সেটা সিঙ্গুলার হতো, মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে এ টেল মানে একটি গল্প, এ টেল অফ টু সিটিজ, মানে এ টেল মানে কি একটা গল্প, দুটো শহরের একটা গল্প, আর রিটেন বাই চার্লেস ডিকেন্স। তাহলে একটা গল্প মানে এ টেল, এখানে মেন সাবজেক্টকে, মেন সাবজেক্ট হচ্ছে এ টেল, একটা গল্প, এটা হচ্ছে মেন সাবজেক্ট, আর এটা হচ্ছে অফ দ্য টু সিটিজ, এটা হচ্ছে সাবজেক্টের সঙ্গে যুক্ত আছে অ্যাডিশনাল হিসাবে। তাহলে এখানে মেন সাবজেক্ট কি, এ টেল মানে একটা গল্প, এটা তো সিঙ্গুলার, তাই এখানে কি হবে, আর এর জায়গায় ইজ ব্যবহার করতে হবে। তাহলে এগুলো হচ্ছে সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, বিভিন্ন এমটিএস বলো, সিজিএল বলো, সিএইচও বলো, প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আছে, সিএইচএসএল বলো, প্রত্যেকটা পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছিল, সেইগুলোই তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। তো এখানে সঠিক আনসার হবে আর এর জায়গায় ইজ, মনে থাকবে, ক্লিয়ার। ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি মানে টেটের ক্লাস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। তো তোমরা যারা রেগুলার আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, ওয়ান স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে যোগাযোগ করবে। এখানে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি দুটো একসঙ্গেই তোমরা ক্লাস করতে পারবে, অর্থাৎ দুটোর জন্য আলাদা কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই, যে কোনো একটা কোর্সে পেমেন্ট করলে তোমরা অন্যটা ফ্রিতে করতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, অন্যান্য রাজ্যের প্রশ্ন, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে থিওরি এবং এমসিকিউর মাধ্যমে করানো হচ্ছে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে অবশ্যই এই নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও, কারণ সামনে মাসেই তোমাদের 18 তারিখে ওবিসি মামলার ফাইনাল হিয়ারিং রয়েছে। যদি দেখা যায় যে ওবিসি মামলাটা ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের নতুন যে প্রাইমারি যে ইন্টারভিউ রিক্রুটমেন্টের নোটিশ সেটাও চলে আসবে, এবং প্রাইমারি টেট এবং আপারের টেটের কিন্তু নোটিফিকেশান আসবেই, ঠিক আছে। আপারের পরীক্ষা হবে, তাই এখন থেকে কিন্তু ভালো করে আপারের জন্য তোমরা প্রস্তুতি নিতে শুরু করো। তাই দেরি না করে যারা আমাদের কোর্সে নিজেদের নামটাকে এনরোল করতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো কোর্স তোমরা একই সঙ্গে করতে পারবে শুধুমাত্র একটা অ্যাডমিশন নিলেই। চলো নেক্সট দেখো। নেক্সট 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন বলছে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল,
হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল, হোয়াট আই অ্যাম ডুইং আউট ইন দ্য স্ট্রিট অ্যাট দ্যাট আওয়ার, মানে আমি রাস্তার মাঝে কি করছিলাম, মানে সেই টাইমে আমি রাস্তায় কি করছিলাম। এটা ন্যারেশন চেঞ্জ থেকে দিয়েছে, এরর কারেকশন খুব সহজ। দেখো আমরা প্রত্যেকেই জানি এটাকে কি বলা হয়, এই যে অংশটা, এই অংশটা কি বলা হয়, রিপোর্টিং ভার্ব বলা হয়, এটাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। আর এই যে এই পর্যন্ত অংশটিকে, এখান থেকে এই পর্যন্ত অংশটিকে কি বলা হয়, রিপোর্টিং স্পিচ বলা হয়। কি বলা হয়, রিপোর্টিং স্পিচ বলা হয়। তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে অবভিয়াসলি রিপোর্টিং স্পিচও পাস্ট টেন্সে থাকবে। তাহলে এখানে আস্কড আছে, এখানে কি অ্যাম করতে পারবো আমরা, একদম পারবো না। তাহলে এখানে কি করতে হবে আমাকে, এখানে করতে হবে অ্যামের জায়গায় ওয়াজ, কি করতে হবে, ওয়াজ করতে হবে। তাহলে হোয়াট আই ওয়াজ ডুইং, বোঝা গেল, ক্লিয়ার। চলো 12 নম্বর বলছে, নো সুনার ডিড দ্য পারসন রিং দ্য বেল দ্য বয় লেফট দ্য ক্লাস। ভালো করে জিনিসটা বোঝো, একটা জিনিস ভালো করে যদি আমরা বুঝি তাহলে বুঝতে পারবো। এটা তোমাদের পড়ানো হয়েছিল, যখন কোনো সেন্টেন্স নো সুনার দিয়ে শুরু হয়, যখন কোনো সেন্টেন্স নো সুনার দিয়ে শুরু হয় সেক্ষেত্রে নো সুনার ডিড যদি থাকে তাহলে কি করব, তাহলে আমার সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হয় মাথায় রাখো, নো সুনার ডিড, তারপরে কি হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের 1 নাম্বার রূপ, কি হবে, ভার্বের 1 নাম্বার রূপ, কারণ এখানে ডিড বসিয়েছি। কিন্তু যদি আমার এরকম হতো নো সুনার ডিডের জায়গায় লিখতাম, আমি হ্যাড লিখতাম, হ্যাড, তাহলে নো সুনার হ্যাড দ্য পারসন রিং হতো না, রিংয়ের 3rd নাম্বার যে রূপ রাং, রাং শব্দটি আমাকে ব্যবহার করতে হতো। বোঝা গেল, রিং র্যাং রাং, এই রাং শব্দটি আমাকে ব্যবহার করতে হতো। কিন্তু যেহেতু প্রশ্নে আমার এখানে ডিড কথাটি ব্যবহার করা হয়েছে, তাই রিংয়ের এখানে ফার্স্ট ফর্মটা ব্যবহার করব, কোনো ভুল নেই এই পর্যন্ত। কিন্তু একটা জিনিস ভুল আছে, যখন নতুন আবার সাবজেক্ট শুরু হবে তার আগে আমাকে কি ব্যবহার করতে হবে, তার আগে আমাকে দেন, THAN দেন, এই শব্দটিকে ব্যবহার করতে হবে। মনে থাকলে তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার কি হবে, সেন্টেন্সের স্ট্রাকচার হবে নো সুনার ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রথম রূপ, তারপরে দেন, তারপরে আবার সাবজেক্ট, তারপরে ভার্বের দ্বিতীয় রূপ, দেখো ভার্বের বয় লেফট আছে, ভার্বের দ্বিতীয় রূপ, তারপরে অবজেক্ট। আবারও বলছি, খাতা লিখে রাখো, প্রয়োজনে খাতা লিখে রাখো, নো সুনার লিখো, নো সুনার ডিড, নো সুনার ডিডের পরে সাবজেক্ট ব্যবহার করা হয়, তারপরে ভার্বের প্রথম রূপ, তারপরে অবজেক্ট, ঠিক আছে, তারপরে দেন, THN দেন ব্যবহার করা হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রথম নাম্বার রূপ। এটা একটা গেল। দ্বিতীয় নাম্বার লিখে রাখো, নো সুনার হ্যাড, ডিড নেই তাহলে হ্যাড আছে, তাহলে কি করব, নো সুনার হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ, এর বাকিটা যেটা বললাম অবজেক্ট, তারপরে দেন, তারপরে আবার সাবজেক্ট, তারপর ভার্বের 2 নাম্বার রূপ, বাকিটা সেম। চলো 13 নম্বর প্রশ্ন বলছে, আনলেস এড অ্যারাইভস উইদিন দ্য নেক্সট ফিউ উইকস থাউজেন্ডস আর স্টারভিং। এখানে জিনিসটা বোঝো, এখানে বলছে এটা একটা কন্ডিশনাল টেন্স, এটা একটা কি কন্ডিশনাল টেন্স ব্যবহার করা হয়। তাহলে কন্ডিশনাল টেন্সের ক্ষেত্রে কি হয়, একটা সাবজেক্ট যদি প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকে, দ্বিতীয় সেন্টেন্সটা কি হবে, ফিউচার ইনডিফিনাইট। বলেছিলাম কি, লিখে রাখো কন্ডিশনাল টেন্সের ক্ষেত্রে যদি একটা সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকে তাহলে পরবর্তী সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনাইটে হবে। তাহলে এখানে দেখো, আনলেস এড অ্যারাইভস উইদিন নেক্সট উইকস, মানে বলছে যদি পরের সপ্তাহের মধ্যে, যদি পরের কিছু সপ্তাহের মধ্যে এডসগুলো, এডস মানে উপকরণগুলো এসে যদি না পৌঁছায়, অ্যারাইভস মানে না পৌঁছায়, তাহলে কি হবে, থাউজেন্ডস আর স্টারভিং, তাহলে হাজার হাজার মানুষ কি হবে, উপোস করে থাকবে। তাহলে এটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট, তাই এই যে আর কথাটি ব্যবহার করতে পারবো না, এটা আমাকে কী করতে হবে, ফিউচার ইনডিফিনাইট। তাহলে এখানে কী হবে, আর স্টারভিংয়ের জায়গায় লিখতে হবে উইল, WILL, উইল, স্টার্ভ, STARVE, স্টার্ভ।
মনে থাকবে? তাহলে যখন কন্ডিশনাল টেন্স থাকবে, প্রথম সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকে, তাহলে দ্বিতীয় সেন্টেন্সটি কী হবে? আমাদের ফিউচার ইনডিফিনাইটে করতে হবে। মনে থাকবে? ক্লিয়ার? 14 নাম্বার, 14টা বলছে আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস অর্গানাইজেশন সিন্স 3 ইয়ার্স। দেখো এটা কিসে আছে? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। দেখো বলছে এখানে 3 বছর ধরে কাজ করছি, অর্থাৎ কি এখানে টাইম অন পিরিয়ড বোঝাচ্ছে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট পারফেক্টের দুটো জিনিস ব্যবহার করা হয়, একটা হচ্ছে কি ডিউরেশন অফ টাইম, আর একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। যদি কোনো পয়েন্ট অফ টাইম, কোনো একটা নির্দিষ্ট টাইমকে বোঝায়, সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। যদি কোনো নির্দিষ্ট টাইম বোঝায়, সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। যদি টাইমের ডিউরেশন বোঝায়, মানে কোনো একটা ডিউরেশন যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা কি করব? ফর ব্যবহার করব। কি করব? ফর। তাহলে এখানে বলছে 3 বছর ধরে, মানে একটা টাইমের ডিউরেশন বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমাকে এই সিন্স কথাটি ব্যবহার করা যাবে না, এই সিন্সের পরিবর্তে আমাকে ফর ব্যবহার করতে হবে। মনে থাকবে? ক্লিয়ার? চলো 15 নাম্বার বলছে মাই আঙ্কেল ফোর্স, আমার আঙ্কেল কি করেছে? ফোর্স করেছে মাই ফ্রেন্ডস, আমার বন্ধুকে, অ্যান্ড আমাকে, টু স্টে ব্যাক, মানে ফিরে আসতে। তাহলে আমার আঙ্কেল আমাকে এবং আমার বন্ধুকে ফিরে আসার জন্য ফোর্স করেছে। তাহলে মাই আঙ্কেল এটা সাবজেক্ট, ফোর্স হচ্ছে কি ভার্ব, মাই ফ্রেন্ড অবজেক্ট, আই তো সাবজেক্ট হয়, আই কি কখনো অবজেক্ট হয়? একদম হয় না। তাহলে আয়ের অবজেক্টিভ ফর্ম কি? আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তাহলে কী হবে? এখানে আয়ের জায়গায় আমাকে মি লিখতে হবে। তাহলে মাই আঙ্কেল ফোর্সড মাই ফ্রেন্ড অ্যান্ড মি। বোঝা গেল? ক্লিয়ার? 16টা বলছে উই হ্যাড স্কেয়ারলি রিচ দ্য প্লেস দেন ইট স্টার্টেড টু রেন হেভিলি। আমরা যখন নো সুনার পড়লাম না, এটাও ঠিক তেমনভাবে, এটাও পড়িয়েছি তোমাদের, এগুলো পড়িয়েছি। দেখো তাহলে কি বলছে? উই হ্যাড স্কেয়ারলি। তাহলে যদি কোনো সেন্টেন্সে স্কেয়ারলি শব্দটা থাকে, লিখে রাখো, যদি কোনো সেন্টেন্সে স্কেয়ারলি কথাটি থাকে, যখন দ্বিতীয় সেন্টেন্স শুরু হয়, তার মিডিলে লিঙ্কার হিসাবে হোয়েন ব্যবহার করতে হয়। কী ব্যবহার করতে হয়? হোয়েন। কী করতে হয়? হোয়েন ব্যবহার করতে হয়। তো এখানে দ্যান হবে না, এই দ্যানটা কেটে বাদ দিয়ে লিখো কি? হোয়েন। তাহলে উই হ্যাড স্কেয়ারলি রিচ দ্য প্লেস হোয়েন কী হবে? ইট স্টার্টেড টু রেন হেভিলি। মনে থাকবে, যখন কোনো সেন্টেন্সে স্কেয়ারলি কথাটি থাকবে, তখন লিঙ্কার হিসাবে কি ব্যবহার করতে হয়? হোয়েন। 17 নম্বর বলছে আই অ্যাম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। আমি সত্যি কী হয়েছিলাম? হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম। আমি সত্যি হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম। আই অ্যাম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি সত্যি হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম। ইন নট হ্যাভিং, দেখো ভালো করে, ইন নট হ্যাভিং শ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদেরকে না দেখে বা আমার বন্ধুদেরকে দেখতে না পেয়ে। হুইল মানে যখন, আই ওয়াজ ইন নিউ দিল্লি, যখন আমি নতুন দিল্লিতে ছিলাম, তখন আমার বন্ধুদেরকে না দেখতে পেয়ে আমি সত্যি হতাশা হয়েছিলাম। কখন? সেটা হচ্ছে কি সামার ভ্যাকেশন, মানে ছুটির টাইমে। দিস সামার মানে এই সামারে। তাহলে একটা জিনিস ভালো করে বোঝো তো, আমরা জানি এখানে দেখো নট হ্যাভিং, তাহলে হ্যাবের পরে কী হয়? এইচ এ ভি হ্যাবের পরে কী হয় বলো? হ্যাবের পরে আমরা জানি ভার্বের 3 নাম্বার রূপ বসে, কিন্তু এখানে কি আছে? ভার্বের 2 নাম্বার রূপ আছে। তাহলে হ্যাভিং সিন হবে। এখানে কি হবে কথাটা? হ্যাভিং সিন। তাহলে এখানে বলছে ইজ নট হ্যাভিং সিন। মনে থাকে কথাটা? তাহলে কি ব্যবহার করতে হবে? হ্যাভিং সিন। ক্লিয়ার? চলো 18 নম্বর কোশ্চেন বলছে দ্য কোম্পানি হ্যাভ থাউজেন্ড অফ কাস্টমার্স হ্যাপি উইথ ইটস সার্ভিস। তাহলে এখানে ভালো করে যদি দেখি, দেখো বলছে দ্য কোম্পানি মানে কি? অবশ্যই এটা সিঙ্গুলার, দ্য কোম্পানি। তাহলে এখানে হ্যাভ হবে না, তাহলে হ্যাভের পরিবর্তে আমাকে কী লিখতে হবে? এইচ এস হ্যাজ।
দ্য কোম্পানি হ্যাজ থাউজেন্ড অফ কাস্টমার্স হ্যাপি উইথ ইটস সার্ভিস। তাহলে এখানে সঠিক আনসার হ্যাভের জায়গায় হ্যাজ ব্যবহার করতে হবে। মনে থাকবে? ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে দে আর রিসাইডিং। রিসাইডিং মানে বসবাস করা, মানে রিসিডিং। ঠিক আছে, দে আর রিসিডিং মানে তারা বসবাস করছে ইন দিস সিটি, এই শহরে, ফর লাস্ট 2 ইয়ার্স, মানে 2 ডিকেড মানে 2 দশক ধরে, মানে গত 2 দশক ধরে তারা কিন্তু এখানে বসবাস করছে। তাহলে এটা কি? এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ যখন বর্তমানে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে বোঝালে সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে দে আর রিসিডিং হবে না, এখানে কি হবে? দে হ্যাভ। কথাটা কি হবে? দে এখানে লিখে রাখো, দে, এখানে দে হ্যাভ, দে হ্যাভ বিন রিসিডিং। বা ঠিক আছে, তাহলে শব্দটা হবে কি? দে হ্যাভ বিন রিসিডিং, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ। চলো 20 নাম্বারটা বলছে ইচ ওয়ান অফ ইউ। ইচ মানে কি? এখানে আমরা বলেছিলাম যদি কোনো সেন্টেন্স ইস দ্বারা শুরু হয় ভার্ব তাহলে কী হবে? সিঙ্গুলার হবে। বলছে কি, দেখো কি লেখা আছে এখানে। বলছে ইচ ওয়ান অফ ইউ মাস্ট মেক আপ দেয়ার মাইন্ডস। দেখো এখানে বলছে ইচ ওয়ান অফ ইউ, এখানে ইউ যেহেতু আছে তাহলে এখানে কি হবে? ইউ হবে না, তার পরিবর্তে কি লিখতে? ইওর লিখতে হবে। ওয়াই ও ইউ আর ইওর। ঠিক আছে, ইওর মাইন্ড হবে। যদি এখানে ইচ অফ দেম, যদি এখানে ইচ অফ দেম কথাটা থাকতো, ইচ অফ দেম, THEM দেম, তাহলে আমাকে এই যে মানে দেয়ার, এই দেয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারতাম? দেয়ারই হতো। মনে থাকবে? ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি মানে টেটের ক্লাস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। তো তোমরা যারা রেগুলার আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে যোগাযোগ করবে। এখানে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি দুটো একসঙ্গেই তোমরা ক্লাস করতে পারবে, অর্থাৎ দুটোর জন্য আলাদা কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই। যে কোনো একটা কোর্সে পেমেন্ট করলে তোমরা অন্যটা ফ্রিতে করতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, অন্যান্য রাজ্যের প্রশ্ন, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে থিওরি এবং MCQর মাধ্যমে করানো হচ্ছে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে অবশ্যই এই নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও। কারণ সামনে মাসেই তোমাদের 18 তারিখে ওবিসি মামলার ফাইনাল হিয়ারিং রয়েছে। যদি দেখা যায় যে ওবিসি মামলাটা ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের নতুন যে প্রাইমারি যে ইন্টারভিউ রিক্রুটমেন্টের নোটিশ সেটাও চলে আসবে এবং প্রাইমারি টেট এবং আপারের টেটের কিন্তু নোটিফিকেশান আসবেই। ঠিক আছে, আপারের পরীক্ষা হবে, তাই এখন থেকে কিন্তু ভালো করে আপারের জন্য তোমরা প্রস্তুতি নিতে শুরু করো। তাই দেরি না করে যারা আমাদের কোর্সে নিজেদের নামটাকে এনরোল করতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো কোর্স তোমরা একই সঙ্গে করতে পারবে শুধুমাত্র একটা অ্যাডমিশন নিলেই। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট 21 নাম্বার প্রশ্ন বলছে দ্য স্ট্যাম্প ইজ ওনলি ওয়ান অফ দ্য ডিজাইন ইভার প্রিন্টেড। বলছে দিস স্ট্যাম্প মানে এই স্ট্যাম্প ইজ ওনলি ওয়ান অফ দ্য ডিজাইন ইভার প্রিন্টেড। এখানে কোথায় ভুল আছে তোমাকে বের করতে হবে। দেখো তাহলে আমরা একটা জিনিস ভালো করে লিখে রাখো, নিয়মটা লিখে রাখো। যদি কোনো সেন্টেন্সে ওয়ান অফ দ্য থাকে, ওয়ান অফ দ্যার পরে যে সেন্টেন্সে সাবজেক্টটা ব্যবহার করা হবে সেটা কি হবে? প্লুরাল হবে। তাহলে ওয়ান অফ দ্যার পরে যে সাবজেক্টটি ব্যবহার করা হয় সেটা কি হয়? সবসময় প্লুরাল হয়। তাহলে দিস স্ট্যাম্প ইজ ওনলি ওয়ান অফ দ্য ডিজাইনস, কথাটা কী হবে? ডিজাইনস প্রিন্টেড। মনে থাকবে? তাহলে এখানে কী হবে? ডিজাইনস ইভার প্রিন্টেড।
22 নাম্বারটা, আফটার হি হ্যাড অ্যাপোলাইজড মানে তার ক্ষমা চাওয়ার পরে, টু দ্য ম্যাজিস্ট্রেট প্রফিউসলি ফর হ্যাভিং ব্রোক দ্য প্রমিস, দ্য ম্যাজিস্ট্রেট ওয়াজ হ্যাপি টু ফরগিভ হিম। মানে তার কাছে ক্ষমা চাওয়ার পরে ম্যাজিস্ট্রেট খুবই হ্যাপি হয়েছিল। দেখো এর আগেই করলাম এই নিয়ম থেকে বা একই কনসেপ্ট থেকে এর আগেই এরর কারেকশন করলাম। দেখো হ্যাভিংয়ের পরে আমি কি করব, হ্যাভিংয়ের পরে আমাকে কি লিখতে হবে, ব্রোক হবে না, তখন কি করতে হবে আমাকে ব্রোকেন, BROKEN, ব্রোকেন, মানে ভার্বের 3 নাম্বার রূপটা আমাকে লিখতে হবে। চলো 23 নাম্বারটা, ইন ইন্ডিয়া মানে ভারতে, ওয়ার্কিং ওম্যান মানে যারা কাজের মহিলারা, লিড এ লাইফ অফ ডুয়েল রেসপন্সিবিলিটি ইফ দে আর ম্যারিড অ্যান্ড হ্যাভ এ ফ্যামিলি। মানে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি দে আছে, তার মানে সাবজেক্ট কী হবে, অবশ্য প্লুরাল হবে। তাহলে ইন ইন্ডিয়া ওয়ার্কিং ওম্যান হবে না, ওয়ার্কিং ওম্যান, এই ওম্যান কথাটা কি, ওম্যান হচ্ছে সিঙ্গুলার, তাহলে এর পরিবর্তে আমাকে কী লিখতে হবে, ও মেন কথাটি ব্যবহার করতে হবে। তাহলে এখানে ও ম্যান হবে না, এখানে কি হবে, ও মেন, মনে থাকবে, ক্লিয়ার। 24 নাম্বার বলছে, গ্রেটলি টু ইয়োর সারপ্রাইজ উই ফাইন্ড দ্য রিং লিডার ওয়াজ ল্যাম্প। এখানে জিনিসটা বোঝো, তাহলে জিনিসটা বুঝবে। বলছে গ্রেটলি টু আওয়ার সারপ্রাইজ উই ফাইন্ড দ্য রিং লিডার ওয়াজ ল্যাম্প। এই জায়গাটা ভালো করে যদি দেখি, দেখো এই সেন্টেন্সটা কি, এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, তাহলে এইখানে ফাইন্ড কথাটি না লিখে আমি কি লিখবো কি ফাউন্ড, FOUND, ফাউন্ড, ঠিক আছে। তাহলে গ্রেটলি টু আওয়ার সারপ্রাইজ উই ফাউন্ড দ্য রিং লিডার ওয়াজ ল্যাম্প, মনে থাকবে। চলো 25 নাম্বারটা, 25 বলছে দে হ্যাভ প্লেড এ গেম লাস্ট উইক। তাহলে যদি কোনো সেন্টেন্সে লাস্ট কথাটি থাকে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ডে, সেক্ষেত্রে ওই সেন্টেন্সটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স হবে। কি বললাম, সিম্পল পাস্ট, যেহেতু এখানে লাস্ট কথাটি ব্যবহার করা আছে তাই এখানে সিম্পল পাস্ট করতে হবে। তাহলে দে হ্যাভ প্লেড না, এখানে হ্যাভটাকে আউট করে দাও, দে প্লেড করে দাও, নর্মালি হয়ে গেল। 26এরটা বলছে দ্য টিচার মেড দ্য বয়েজ টু ডু দ্য সাম ওয়াল ওভার এগেন। মানে স্যার তাকে স্যার ওই ছেলেটিকে বা ছেলেগুলোকে অঙ্কগুলো করতে আবার পুনরায় বাধ্য করলো, তার মানে কি বাধ্য করেছে, মানে বাচ্চাগুলো কিন্তু নিজে নিজে করছে না, তাকে বাধ্য করেছে। তাহলে যদি কোনো সেন্টেন্সে কোনো কিছু বাধ্য করা বোঝায়, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো না, এই টু কথাটিকে ব্যবহার করতে পারবো না, দ্য টিচার মেড দ্য বয়েজ ডু দ্য সাম ওয়াল ওভার এগেন, বোঝা গেল। তো এই টু কথাটি আমি ব্যবহার করতে পারবো না। চলো 27 নাম্বারটা, মাই সিস্টার আস্কড মি দ্যাট হাউ লং উড স্টে দেয়ার। আমার বোন আমাকে জিজ্ঞাসা করলো যে এখানে কতদিন থাকবে। তাহলে এটা কি, এটা একটা মানে আক্স দ্বারা প্রশ্ন, অর্থাৎ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জে আমরা কখনো দ্যাট ব্যবহার করি না, কি ব্যবহার করি, সরাসরি WH অর্ডটাই ব্যবহার করি। তাহলে এক্ষেত্রে আমার কী হবে, দ্যাট কথাটি থাকবে না। চলো 28 নাম্বারটা, 28টা বলা হয়েছে দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস হ্যাভ গন ওয়ান এ এক্সকারশন টু ওটো ডিউরিং দেয়ার সামার ভ্যাকেশন। মানে টিচার সমেত স্টুডেন্টরা কি কোথায় গেছিলো, ওটোতে গেছিলো, মানে গ্রীষ্মের ছুটিতে ঘুরতে। তাহলে যখন কোনো সেন্টেন্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। প্রথম সাবজেক্ট কি আছে, সিঙ্গুলার, তাই ভার্ব হবে সিঙ্গুলার, তো এখানে হ্যাজ হবে না, এখানে হবে হ্যাজ, এখানে হ্যাভ হবে না, হবে হ্যাজ। যদি এখানে টিচার না থেকে টিচার্স থাকতো, সেক্ষেত্রে আমরা হ্যাভ লিখতে পারতাম, চলো 29 নাম্বারটা, দ্য US ডু নট ওয়ান্ট ইন্ডিয়া ইন দ্য সিকিউরিটি কাউন্সিল। মানে US ইন্ডিয়াকে সিকিউরিটি কাউন্সিলে চায় না, খুবই ঠিক আছে। দেখো দ্য US কি, একটা দেশকে বোঝাচ্ছে, অর্থাৎ এটা একটা সিঙ্গুলার, তাই এখানে ডু নট হবে না, এখানে কি হবে, ডাজ নট, কী হবে, এখানে হবে
ডাজ নট। মনে থাকবে? তাহলে অপশন নাম্বার বি কারেক্ট। তো লাস্ট কোশ্চেন আজকের, বলছে ইউ ক্যান ইট, তুমি খেতে পারো, অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক, তুমি যতটা পছন্দ করো বা যতটা চাও তুমি ততটাই খেতে পারবে, ইয়ার দ্য নিউলি লঞ্চ বার, তাহলে মানে নতুন যে বারটি লঞ্চ করা হয়েছে সেখানে তুমি যত চাইবে তত খেতে পারবে। দেখো লঞ্চ, এই লঞ্চটা কি, লঞ্চ মানে হচ্ছে ভার্ব, লঞ্চটা হচ্ছে ভার্ব, কিন্তু এই ভার্বটাকে যখন আমি অ্যাডজেক্টিভ করব তখন ইডি যুক্ত করতে হবে, ইডি যুক্ত করতে হবে। তাই এখানে সেন্টেন্সটা কী হবে, লঞ্চ হবে না, কথাটি হবে কি লঞ্চ, LAUNCH, লঞ্চড, লঞ্চড বার। মনে থাকবে, কারণ যখন ভার্ব আমরা অ্যাডজেক্টিভ করব তখন ইডি যুক্ত করে অ্যাডজেক্টিভ করি। তো অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। ওকে, তো টোটাল আমরা 30টা প্রশ্ন আলোচনা করলাম ফ্রিতে তোমাদের ইউটিউবে। তো এরপরে আরও অনেক কিছু আমরা গ্রামার টপিক ধরে ধরে প্র্যাকটিস করছি। তো প্রত্যেকেই ক্লাসগুলো ফলো করো, আর ভিডিও ডিসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে যাও, রেগুলার ক্লাসের আপডেট পেয়ে যাবে। থ্যাংক ইউ। ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি মানে টেটের ক্লাস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। তো তোমরা যারা রেগুলার আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, ওয়ান স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে যোগাযোগ করবে। এখানে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি দুটো একসঙ্গেই তোমরা ক্লাস করতে পারবে, অর্থাৎ দুটোর জন্য আলাদা কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই, যে কোনো একটা কোর্সে পেমেন্ট করলে তোমরা অন্যটা ফ্রিতে করতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, অন্যান্য রাজ্যের প্রশ্ন, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে থিওরি এবং এমসিকিউর মাধ্যমে করানো হচ্ছে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে অবশ্যই এই নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও, কারণ সামনে মাসেই তোমাদের 18 তারিখে ওবিসি মামলার ফাইনাল হিয়ারিং রয়েছে। যদি দেখা যায় যে ওবিসি মামলাটা ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের নতুন যে প্রাইমারি যে ইন্টারভিউ রিক্রুটমেন্টের নোটিশ সেটাও চলে আসবে, এবং প্রাইমারি টেট এবং আপারের টেটের কিন্তু নোটিফিকেশান আসবেই। ঠিক আছে, আপারের পরীক্ষা হবে, তাই এখন থেকে কিন্তু ভালো করে আপারের জন্য তোমরা প্রস্তুতি নিতে শুরু করো। তাই দেরি না করে যারা আমাদের কোর্সে নিজেদের নামটাকে এনরোল করতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো কোর্স তোমরা একই সঙ্গে করতে পারবে শুধুমাত্র একটা অ্যাডমিশন নিলেই।